যারা জুলাই বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এটা আমি একদম স্পষ্ট বলবো। এই মেহের আফরোজ শাওন কিন্তু তখন থেকে একজন বিতর্কিত ব্যক্তি। আগামী 24 ঘন্টার মধ্যে আমি মনে করি উনাকে আইনের আওতায় আনতে হবে। লেখক হুমায়ুন আহমেদ, উনার সঠিক হত্যার অর্থাৎ মৃত্যু তদন্তটা করা দরকার। সত্যিকার অর্থে কি হয়েছিল? আমরা জুলাইতে যেভাবে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, জুলাইয়ের পরে আমরা দেখছি যে এই জুলাই যোদ্ধারা অর্থাৎ আমরা যারা একসাথে বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা একসাথে রাস্তায় এসেছি, জুলাইয়ের পরে আমরা নিজেদের স্বার্থে বিভিন্ন জায়গায় চলে গেছি। অর্থাৎ আমরা জুলাই যখন আন্দোলনটা শেষ হলো, স্বৈরাচারের খুনি হাসিনার পতন হলো, তখন আমরা নিজ নিজ প্ল্যাটফর্মে চলে গেছি এবং নিজেদের স্বার্থে আমরা অন্য প্ল্যাটফর্মকে আমরা বিতর্কিত করতে চাচ্ছি। আমরা কিন্তু আন্দোলনের সময় একই রকম ছিলাম, একই সাথে ছিলাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের মধ্যে আমি এখনো মনে করি আমাদের মধ্যে শত মত বিরোধের মধ্যে আমাদের মধ্যে এখনো জুলাই হচ্ছে আমাদের ঐক্যের প্রতীক। অর্থাৎ এখনো যদি সত্যিকার অর্থে বলা হয় যে সব মত বিভেদ বাদ দিয়ে আমরা জুলাইয়ের প্রশ্ন ঐক্যবদ্ধ হই, আমি বিশ্বাস করি আমরা সবাই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। এই জেনজি সেটা ধারণ করে বিদায় জুলাই সম্ভব হয়েছে। তো এজন্য জুলাইকে নিয়ে আমি মনে করি যে কে কিভাবে দেখলো সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জুলাই শুধু বাংলাদেশের জন্য না। এই জুলাই হচ্ছে দক্ষিণ এশিয়ার জন্য। ধরেন আগামী ১০০ বছরের জন্য যে এই দক্ষিণ এশিয়ায় আমি তো মনে করি না যে এমন একটা আন্দোলন হবে এবং বিগত দিন হয় নাই। আপনি যদি দেখেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে আপনি ভারতীয় উপমহাদেশে এরকম কোনো রক্তক্ষয়ী সংগ্রাম নিজেদের দেশের মধ্যে হয় নাই। গণতান্ত্রিক সরকার নিজেদের সরকারকে উৎখাতের জন্য হয়েছে। আমাদের দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতার জন্য। কিন্তু এই জুলাই যা হয়েছে সেটা কি হয়েছে? আমরা তো স্বাধীনতার জন্য হয় নাই। অর্থাৎ আমরা নিজেরা এই যে নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে পৃথিবীর কোন দেশে আপনি এত শহীদ একসাথে দেখবেন না। মানে নিজের বাহিনী নিজের অর্থাৎ সন্তানদেরকে গুলি করে, শিক্ষার্থীদেরকে গুলি করে রাস্তায় হত্যা করে ফেলবে। তো এটা আমি মনে করি শুধুমাত্র বাংলাদেশেই সম্ভবপর হয়েছে। অন্য দেশের তাবেদার সরকার এদেশে ছিল বিদায়। তো এখন আপনি আসেন মেহের আফরোজ শাওনের কথায়। উনি আমি মনে করি যে প্রথম থেকে উনি একজন বিতর্কিত ব্যক্তি। উনি হয়তো যেকোনোভাবে আলোচনায় নেয় দীর্ঘদিন। উনি আলোচনায় আসার জন্য আমি মনে করি যে উনি যা বলেছেন এটা উনি শুধুমাত্র আলোচনায় আসার জন্য বলেছেন। এটা জুলাই নিয়ে এটা আমরা কোনো মন খারাপ করছি না। কারণ এই কারণেই করছি না যে আমরা মেহের আফরোজ শাওনকে তেমন কিছু একটা মনে করি না। সে আসলে কিছুই না। যদি হুমায়ুন আহমেদের ২য় স্ত্রী না হতো আজকে মেহের আফরোজ শাওনকে কেউ চিনতই না। কিভাবে হয়েছে তিনি? তো সেই বিষয়গুলো আমি মনে করি সামনে আসা দরকার। আমি আপনাকে আরেকটা বিষয় বলছি। অনেকেই বলছে, ঠিক আছে। আমি মনে করি যে এখন পর্যন্ত আমাদের যে একটা জাতির যে একটা সূর্য সন্তান ছিল, আমি মনে করি যে আমাদের যে লেখক হুমায়ুন আহমেদ উনার সঠিক হত্যার অর্থাৎ মৃত্যুর তদন্তটা করা দরকার। সত্যিকার অর্থে কি হয়েছিল? এটার সাথে কারা জড়িত? তো এটা আমি মনে করি এই সরকারের দরকার। তাহলে দেখবেন যে আপনি হয়তো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। মেহের আফরোজ শাওন সত্যিকার অর্থে কি কোনো সম্পত্তির লোভে বা ধরেন তাদের মধ্যে কোনো ব কোনো কারণ আছে কিনা? আমি মনে করি যে এই হত্যার আ এখন পর্যন্ত সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এটা জাতির স্বার্থে দরকার। এটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই হত্যাকাণ্ডের উনি যে মারা গেছে এটার সঠিক তথ্যটা এবং এটা একটা কেন হঠাৎ করে আপনার এই ধরনের দাবি আসছে? এই ধরনের দাবির পিছনে আমি মনে করি যে অনেক কারণ থাকতে পারে। এক নাম্বার হচ্ছে উনি আ ধরেন এটা এটা আমি বলতে চাচ্ছি না কিন্তু রাষ্ট্রের কাছে আমি দাবি জানাচ্ছি যে সত্যিকার অর্থে এটার একটা তদন্ত হওয়া উচিত। যেহেতু হুমায়ূন আহমেদ আমাদের একজন জাতীয় না ঠিক আছে, সূর্য কিন্তু সন্তান ছিলেন। হুমায়ূন আহমেদের মৃত্যু বা এটার সাথে এই এটা মুহূর্তে তখনও কিন্তু অনেক কথা উঠেছে। বিভিন্ন ধরেন তখন আপনি যদি হুমায়ূন আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে দেখেন তখন অনেকেই অনেককে দোষারোপ করেছে, অনেক কিছু হয়েছে। তো এখন যেহেতু বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে, আমি মনে করি যে এই হুমায়ূন আহমেদের মৃত্যু তদন্তটা হওয়া উচিত। এটার সাথে কি শাওনের কোনো সম্পৃক্ততা আছে? শাওনের সম্পৃক্ততা থাকতেও পারে কিন্তু তখনও কিন্তু অনেক কথা উঠেছে যে আপনি ধরেন একজন বাবার বয়সী লোককে কিভাবে বিয়ে করলেন বা তার সন্তানের আপনি এই বান্ধবী হতেই হয়ে। পারে। তো এখানে অনেক কথা তখনও উঠেছে। তো এই মেহের আফরোজ শাওন কিন্তু তখন থেকেই একজন বিতর্কিত ব্যক্তি। সুতরাং এই বিতর্কিত ব্যক্তি জুলাইকে নিয়ে কি বলেছে না বলেছে আমাদের আক্ষেপ নেই। আমরা শুধু এটাই বলবো জুলাই নিয়ে যেহেতু তিনি তার একটা কথা বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে। এই সরকার পুরোপুরিভাবে জুলাইকে ধারণ করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি মনে করি উনাকে আইনের আওতায় আনতে হবে। যে সত্যিকার অর্থে উনি কি বলতে চেয়েছেন? জুলাই নিয়ে উনি কি বুঝিয়েছেন? দেখুন আমরা ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমি আপনি এখনো কিছু বলি, তাহলে আমাদেরকে কিন্তু আইনের আওতায় আসতে হবে। যে এটা খণ্ডাতে হবে। সত্যিকার অর্থে কি আমি এটা ঠিক বলেছি নাকি ভুল বলেছি? ঠিক আমরা এই নতুন প্রজন্ম অর্থাৎ জেন জি
এরাই এই জুলাই আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা বলি। তো যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে না তারা জুলাইকেও সম্মান করে না, যারা জুলাইকে সম্মান করে না তারা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধকেও সম্মান করে না, কারণ দুটোই কিন্তু একই জিনিস আমি মনে করি। একটা দেশ স্বাধীনের জন্য আর একটা বৈষম্যের বিরুদ্ধে। তখন অন্য দেশের শাসনে ছিল আর নিজ দেশের তখন একটা পুতুল সরকার, একটা তাবেদারি রাষ্ট্র ছিল বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যারা মানে পরোক্ষভাবে বলে যে আমরা জুলাইকে ধারণ করি না মুক্তিযুদ্ধকে ধারণ করি, তারা কখনো মুক্তিযুদ্ধকেও ধারণ করে না। তারা যারা জুলাই বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এটা আমি একদম স্পষ্ট বলবো। কারণ দুটাই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস, দুটাই বাংলাদেশের গৌরবময় একটা অধ্যায়। 52 ভাষা আন্দোলন যেরকম, 71-এর মহান মুক্তিযোদ্ধা, 90-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, আপনি 24-এর এই গণ অভ্যুত্থান, সবকিছু একই। আপনি একটাকে স্বীকার করবেন একটাকে স্বীকার করবেন না, আমি মনে করি এটা আমাদেরকে শুধুমাত্র জাতি হিসেবে বিভক্ত করার একটা প্রক্রিয়া। তো যারা ইনিয়ে বিনিয়ে বলে আমরা 1971 সালের পক্ষে আছি, আমরা সেই মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ করি, মুক্তিযোদ্ধাদেরকে কোনোভাবে ছোট করা যাবে না। আরে ভাই, জুলাই আন্দোলন যারা করছে তাদেরকে ছোট করা যাবে? যারা জুলাইতে শহীদ হয়েছে আপনি তাদেরকে অস্বীকার করবেন? যেভাবে সালাম জব্বর রফিক সহ ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের এই মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠ, ঠিক একই কাতারে আপনি শহীদ ওসমান হাদিকে ফেলতে হবে। আপনি যে এই আমাদের জুলাইয়ের যে অগ্রনায়করা ছিলেন যারা শহীদ হয়েছেন, আপনি তাদেরকেও মূল্যায়ন করতে হবে। তা নাহলে তো ইতিহাস থেকে আপনারা সবাই হারিয়ে যাব একদিন। ইতিহাসকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমি মনে করি যে রাষ্ট্র বিনির্মাণের, রাষ্ট্রের আগামী দিনের পথ চলার একটা হাতিয়ার হচ্ছে রাষ্ট্রের মানে অতীতের ইতিহাস। অতীত ভুলে গেলে তো চলবে না। আমরা যদি 52-কে এখন অস্বীকার করি, কতটুকু মনে রাখতে পেরেছি, যারা আপনারা যোদ্ধারা আছেন, যারা মনে রাখার মতো মানে স্থানে আছেন, তারাও বা কতটুকু ধারণ করছে বলে মনে করছে? না, এটা আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তো আমরা সবাই ধারণ করি, কিন্তু আপনি যখন ব্যক্তিগতভাবে বলবেন যে আমি চাইলে অনেক কিছু করতে পারবো, কিন্তু রাষ্ট্র চাইলে সবই করতে পারবে। তো এটা দায়িত্ব নিয়ে জুলাইকে স্বীকৃতি দেওয়া, বা জুলাই যুদ্ধে সত্যিকার অর্থে যারা নিহত হয়েছে, জুলাই নিয়ে বিক্রি করে না, জুলাই ব্যবসা করে না। আমরা দেখছি অনেকেই জুলাই এখন বিক্রি করছে, ব্যবসা করছে। একটা সরকার কিন্তু এই দেশ থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধাকে বিক্রি করার দায় একটা সরকার হারিয়ে গেছে। তো এখন যারা জুলাইকে বিক্রি করে রাজনীতি করতে চাচ্ছে, নিজেরা ভালো থাকতে চাচ্ছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম তারাও হারিয়ে যাবে। অর্থাৎ এই দেশে আপনি চেতনা বিক্রি করে খুব বেশি দিন রাজনীতি করতে পারবেন না। আমি নাম বলে কাউকে ছোট করছি না, তবে আমি তাদেরকে শুধরে যাওয়ার জন্য বলছি যে আপনারা অতীত থেকে শিক্ষা নেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বলে একটা গোষ্ঠী কিন্তু বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে। সুতরাং আপনিও জুলাইয়ের পক্ষের শক্তি বলে বলে সব ক্রেডিট আপনি নিয়ে একেবারে জুলাইকে বিক্রি করে দিয়ে আপনি রাজনীতি করবেন, এদেশের সরকার গঠন করবেন, সব করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার স্মৃতি থেকে ঠিক আজকের দিনে 2024-এর সেই সময় আজকের দিনের কোনো ধরনের স্মৃতি মনে আছে কিনা? 2024-এ দেখুন, আমরা 1, 2, 3 জুলাই আমরা বাংলাদেশে মাত্র আমরা শুরু করেছি আন্দোলনটা। মূল আন্দোলনটা শুরু হয়েছে 15 জুলাইয়ের পর থেকে। তো এই সময়টা আমরা যখন হাইকোর্টের রায় হয়েছিল, হাইকোর্টের রায় যখন কোটা ব্যবস্থা আবার ফিরে এসেছিল, আমরা শুধুমাত্র সংগঠিত হচ্ছে, আমরা প্ল্যাটফর্মের নাম ঠিক করছি যে সত্যিকার অর্থে আমরা 18তে কোটা সংস্কার আন্দোলন করেছি, যারা আমরা জুলাই নেতৃত্ব দিয়েছি তারাই। আমি যদি ভুল না বলি, আপনি ইতিহাস থেকে সেটা দেখতে পাবেন। বিশেষ করে আমার একটা কথা খুবই মনে পড়ে, আক্তারকে যখন শাহবাগে, মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন কমিটি হবে, তখন আমি শাহবাগে আক্তারকে ডেকে বললাম যে আমি তো থাকতে পারবো না, কারণ আমরা তো 18 সালে আন্দোলন সংগ্রাম করার ফলে আমাদেরকে এখন সরকার বিরোধী ট্যাগ দিবে, তো তুইও থাকার দরকার নাই, যারা জুনিয়র আছে তাদেরকে দিয়ে আমরা কমিটিটা করি, আমরাই পরিচালনা করব। কিন্তু যারা সত্যিকার অর্থে এখন যারা আছে, ধরেন আসিফ নাহিদ থেকে শুরু করে, তো তাদেরকে দিয়েই কমিটিটা করা হয়েছে। আমি মনে করি এটা তখন আমাদের একটা দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে। আমরা যারা 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি, আমরা কেউ কিন্তু ওই লিস্টে ছিলাম না, কিন্তু আমরাই আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তাদেরকে গাইডলাইন করেছি, কিন্তু আমরা সামনে এসেছি। এই যে আমরা আন্দোলনের কৌশল, আমরা মনে করি যে তখন আমরা আন্দোলনের কৌশলটা ঠিক করছি যে কি হবে কি হবে। সবাই বলছে যে একটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা একেবারে এটা গণমানুষের আন্দোলন, একটা ছাত্র আন্দোলন। আমরা এটাই জাতির কাছে মানে শো অফ করতে এসেছি যে সত্যিকার অর্থে বাংলাদেশে যে একটা দানব সরকার আছে, বাংলাদেশে সত্যিকার অর্থে যে মানুষের ভোটের অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, বাংলাদেশে সব জায়গায় বৈষম্য হচ্ছে। একটা দল বাংলাদেশকে প্রথমে গ্রাস করলো, তারপরে একটা ব্যক্তি হয়ে গেল, অর্থাৎ দলও নেই বাংলাদেশে। আপনি দেখুন যে এই 17 বছরের মধ্যে প্রথম 2014 সাল পর্যন্ত আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার দেশ চালিয়েছে। 14-র পর থেকে আপনি শুধুমাত্র একটা ব্যক্তি, অন্য একটা রাষ্ট্র, মানে আওয়ামী লীগের যারা, তারাও বলতো যে আমরা তো ক্ষমতা নাই, আমরা তো দেশ চালাচ্ছি না, তার রাষ্ট্র কিভাবে চলছে? এক ব্যক্তির শাসনে এই দেশ চলছে স্বৈরাচারী কায়দায়। তো সেজন্য উনি যখন চলে গেছে, উনার দলও হারিয়ে গেছে, এবং উনার সাথে যারা ছিল, অর্থাৎ উনার যারা দোসররা ছিল, যারা উনার সাথে 14 সাল থেকে নির্বাচনে গিয়ে একেবারে সব এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, তা আমি মনে করি এই সরকার নিরপরাধ কাউকে না ধরুক,
কিন্তু সত্যিকার অর্থে যারা অপরাধী করেছে, এখন অপরাধটা কি? আমি শুধু বলবো যে দুর্নীতি অপরাধ, গণতন্ত্র হত্যা করা এটা কোনো অপরাধ নয়। আপনি মানুষের ভোটের অধিকার কেড়ে নেবেন, এটাও তো একটা স্বাধীন দেশের জন্য সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আপনি অন্যের বাক স্বাধীনতাকে হরণ করবেন, আপনি ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখবেন, এটাও তো একটা অপরাধ। তো এই অপরাধের দায় আমি মনে করি গণতন্ত্র হত্যা অপরাধের দায় নতুন করে আইন কানুন সংশোধন করে সত্যিকার অর্থে যারা ছিল, যাদের প্ররোচনায় এ দেশ থেকে মানুষের ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছিল, এতে করে আমি মনে করি যে সবাইকে ধরা উচিত। শুধুমাত্র আমরা বলছি যে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরবো, আরে ভাই যারা ব্রেন ড্রেন, যারা মেধা পাচার করেছে, যারা বুদ্ধিজীবী সেজেছে তখন ইনিয়ে বিনিয়ে যারা ওই কালো টাকার মালিকদের পক্ষে কথা বলেছে, তাদের কি বিচার হওয়া উচিত? তাদের কি কোনো বিচার হবে না? আপনি বলবেন যে ধরেন একজন করিম এখান থেকে 50,000 কোটি টাকা নিয়ে গিয়েছিল, আপনি তার পক্ষে এখানে এসে চাপাই গাইছেন, আপনি বলছেন আমি তো টাকাটা নিই নাই, কিন্তু আমি করিমের পক্ষে কথা বলছি। তো এটাকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মাইন্ডসেটে আনতে হবে সত্যিকার অর্থে যে যারা মানুষের বাক স্বাধীনতা হরণ করে, ভোটাধিকার হরণ করে, এটা দুর্নীতির থেকে অনেক বড় বেশি অপরাধ। কারণ দুর্নীতি আপনি যখন করবেন তখন হয়তো আপনি নিজে লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনি একটা সমাজকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন, একটা দেশকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন। তো এই জন্য আমি মনে করি এই গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ হচ্ছে সত্যিকার অর্থে নিরপরাধ কাউকে না ধরে। সরকার আমরা দেখছি যে অযথা সময় নষ্ট করছে, চুনোপুটিদেরকে ধরছে, যে একটা মামলার আসামি কি করেছে, আরেকজনের বাড়িতে হামলা করেছে, ওইখান থেকে ওর দোকান লুটপাট করেছে, ইয়ে করেছে, এগুলো করে করে আমি মনে করি সময় ক্ষেপণ করা হচ্ছে, তাছাড়া অন্য কিছুই না। কিন্তু আপনি গত 17 বছরে বাংলাদেশে যারা এই স্বৈরতন্ত্রকে জায়েজ করার জন্য যারা প্রতিনিয়ত মিডিয়াতে, টকশোতে, টিভিতে কথা বলেছে, তাদের কোনো বিচার হবে না? আজকে তারা মিডিয়াতে আসছে না, কিন্তু এটা তো তাদের শাস্তি হতে পারে না, পানিশমেন্ট হতে পারে না। তাদেরকে তো আপনি বিচারের আওতায় আনতে হবেন। তাহলে এই সরকারের সময়, এই সরকার যদি কোনো ভুল করে সেটার পক্ষে কেউ ভয়ে কথা বলবে না, যে না আগের সরকারের পক্ষে যারা কথা বলছে তাদের বিচার হয়েছে, আমাদেরও আগামী দিনে বিচারের মুখোমুখি হতে হবে। তো এই ট্রেন্ডটা আমি মনে করি যে চালু করতে হবে। এটা গণতান্ত্রিক সরকারের যদিও অনেক বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা করতে হবে সরকারকে চ্যালেঞ্জ অতিক্রম করে। আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার এই কাজগুলো করবে, ধীরে ধীরে করবে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত। যে সত্যিকার অর্থে একদম আপনি 14 সাল থেকে শুরু করে গণতন্ত্র হত্যার দায়ে একটা নতুন করে একটা ট্রাইব্যুনাল হবে, একটা মামলা হবে, সেখানে সব সব পলিটিক্যাল দলগুলোকেও আমি মনে করি বিচারের আওতায় আনতে হবে যে আপনি কি করেছেন, আপনার রাজনীতি শুরু থেকে শেষ, আপনি গণতন্ত্র হত্যার জন্য কতটুকু দায়ী, কি এটা নির্বাচন কমিশন থেকে একটা রেশিও করে বলতে হবে যে এই দলের জন্ম থেকে এই দল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট ছিল না। তা নাহলে আমরা শুধু ভোট আসলে বলি যে এই দলকে ভোট দেওয়া যাবে না, 5 বছর হিসাব করে, আমরা 5 বছর হিসাব না করে আমি মনে করি শুরু থেকে একেবারে এই নির্বাচন পর্যন্ত, যেমন আমাদের বাংলাদেশ জন অধিকার পার্টি হয়েছে, এটা শুরু থেকে আগামী নির্বাচন পর্যন্ত কি করেছে সেটা নির্বাচন কমিশন প্রকাশ করতে হবে। বুঝেছি, অনেক ধন্যবাদ।